ক্লাস 7-এর প্রত্যেক ছাত্রকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পুজোর পরে আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটা অংশ শুরু করছি। যে অংশটুকুর নাম হলো সময় ও গতি। এই অংশটুকুকে আমরা বারে বারে বিভিন্ন সময়ে ফিরে পাবো এর পরবর্তী ক্লাসগুলোতেও, শুধু বিস্তৃত আকারে। তো আজকে আমরা একেবারে প্রাথমিক বিষয়গুলো জানার চেষ্টা করব এবং সেখান থেকে এই প্রাথমিক ধারণা নিয়ে পরবর্তী স্তরে যাতে ঠিকভাবে যাওয়া যায় তার প্রস্তুতি সেরে রাখবো। তো অধ্যায়ের যে অংশ নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, এটা দুটো কি তিনটে পার্টে করানো হবে। সময় ও গতির মধ্যে প্রথমে আছে গতি পরিমাপ করার জন্য কিছু বিষয় বা রাশির নাম জানতে হয়, যার মধ্যে আছে সরণ, অতিক্রান্ত পথ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। এর পাশাপাশি এইখানেই আমরা পাবো নিউটনের গতিসূত্র এবং শক্তি কার্য। তো এগুলো আমরা একসাথে পড়বো না, পার্ট পার্ট করে পড়বো। তো আজকে শুরু করা হচ্ছে সময় ও গতি। এর একেবারে প্রাথমিক স্তর থেকে আমরা বলা শুরু করছি। তো বলা হচ্ছে কি, দেখো, গতি ও স্থিতি। তোমরা প্রত্যেকে জানো যে যদি কোনো বস্তু কণাকে তার আশেপাশে, ধরো তোমার পাশে যা কিছু রয়েছে, তুমি নিজেও হতে পারো, তো সে যদি সময়ের সঙ্গে সঙ্গে আশেপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে স্থান পরিবর্তন করে, তখন সেই বস্তু কণাটাকে কি বলা হবে? গতিশীল বস্তু কণা। বলে রাখি, আমি এখানে ইচ্ছে করলে বস্তু কথাটা ব্যবহার করতে পারতাম, কিন্তু বস্তু কণার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অবস্থানটা নির্দেশ করতে পারি, যেটা বস্তুর ক্ষেত্রে সম্ভব নয়। তাই সূক্ষ্ম ধারণা প্রয়োগ করার জন্য আমরা এখানে বস্তু না বলে বস্তু কণা শব্দটা ব্যবহার করেছি। তাহলে কখন একটা বস্তুকে আমি বলবো যে গতিশীল অবস্থায় রয়েছে? একটা উদাহরণ হিসেবে বলছি, যে মাঠে দাঁড়ানো একটা ছেলে দেখছে যে রেল লাইনের ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। তো রেল লাইনটা স্থির আছে, সে দেখছে, কিন্তু ট্রেনটাকে কি দেখছে? সে দৌড়ে চলেছে। কিন্তু ওই ট্রেনেরই কামরার মধ্যে বসে থাকা, মুখোমুখি বসে থাকা দুটো ছেলে, তারা কিন্তু একে অপরের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকলে একে অপরকে স্থির বলবে। তাহলে ব্যাপারটা একটু গন্ডগোলে। গতি মানে কি? দেখতে পেলাম সময়ের সঙ্গে সঙ্গে আশেপাশে যে সমস্ত বস্তুগুলো রয়েছে তার রেসপেক্টে যদি কোনো বস্তু কণার অবস্থান চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তখন সেটা বলবো গতিশীল। যেমন একটা ফ্যানের একটা ব্লেডের একটা কণা, ফ্যানের ব্লেডের যে কোনো প্রান্তের একটা কণা, সে তার কি হচ্ছে, ঘরের অন্যান্য কণাগুলোর রেসপেক্টে বা বস্তুর রেসপেক্টে সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এখানে সামগ্রিক অবস্থান পাল্টাচ্ছে না ফ্যানটার, কিন্তু ওই কণাটার পাল্টাচ্ছে। তাহলে অবশ্যই গোটা ফ্যানটা সামগ্রিকভাবেই কিসে রয়েছে? বলতেই পারি গতিশীল অবস্থায় রয়েছে, যদিও তার গোটা ফ্যানের পুরোপুরি স্থান পরিবর্তন হচ্ছে না। একইভাবে স্থিতি কাকে বলবো? ঠিক ওই গতির বিপরীতে বলবো। কি বলা হবে এখানে? যে সময়ের সঙ্গে সঙ্গে আশেপাশের বস্তুর তুলনায় যদি কোনো বস্তু কণার অবস্থানে কোনো পরিবর্তন না হয়, তবে তাকে স্থির বস্তু বলবো। তো এই হলো আমাদের একেবারে প্রাথমিক ধারণা, যেখানে আমরা দেখতে পাবো স্থির বস্তু কাকে বলে আর গতিশীল বস্তু কাকে বলে। সঙ্গে মনে কিছু প্রশ্ন তৈরি হবে, যে তার মানে আমরা যে ওই মাঠে দাঁড়ানো ছেলেটার সাপেক্ষে ট্রেনটাকে বলছি গতিশীল বস্তু, আবার ওই গতিশীল বস্তুর মধ্যে বসে থাকা দুটো ছেলে একে অপরকে স্থির দেখছে, ব্যাপারটা কেমন হলো? তোমাদের, আমরা যে একেবারে এই অধ্যায় যখন শুরু করেছি, অধ্যায় শুরু করার প্রথমেই যে স্ক্রিনেতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দেওয়া আছে, তো গোটা সৌর জগতে সূর্যকে কেন্দ্র করে এইভাবে সকল গ্রহগুলো আবর্তন করে চলেছে। এইরকম প্রচুর মহাকাশের উপাদান রয়েছে যারা গতিশীল রয়েছে সূর্যের চারদিকে এবং নিজের অক্ষের সাপেক্ষে। তো তার মানে কি করে সম্ভব এই পৃথিবীর মধ্যে থাকা, যে কোনো একটা গ্রহের মধ্যে থাকা যত উপাদান আছে তারা কি করে স্থির থাকে? তার মানে এই যে আমি স্থির দেখছি, এই স্থিরটা হলো পুরোপুরি আপাত, অর্থাৎ একজন আরেকজনের সাপেক্ষে দেখছে, আর কিছুই না। ঠিক যেমন চলন্ত ট্রেনের মধ্যে বসে থাকা দুজন ব্যক্তি
একে অপরকে স্থির দেখে, কিন্তু বাইরে দাঁড়ানো কোনো ব্যক্তি তাদের দুজনকেই গতিশীল দেখছে। ঠিক তেমনই আমরা এখানে দেখে নেব সত্যি সত্যি একটা বস্তুকে কি যে কোনো কারুর সাপেক্ষে স্থির বলা সম্ভব? দেখো তো, মাটির রেসপেক্টে অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে গাছপালা, ঘরবাড়ি এসব কিছুকেই আপাতভাবে আমাদের কি মনে হয়? স্থির। কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে উদাহরণটা আমি প্রথমে কথা বললাম, যে পৃথিবীর সাপেক্ষে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে চলেছে ওয়েস্ট টু ইস্ট। তো এরাও তার মানে পৃথিবীতে রয়েছে, তার মানে পৃথিবীর সঙ্গে এরাও গতিশীল রয়েছে। তাহলে এরা স্থির আমার চোখে মনে হলো কেন? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি প্রশ্ন দাঁড়াচ্ছে, যে এদেরকে এই গাছপালা, ঘর বাড়ি সবকিছুই তো পৃথিবীর সঙ্গে ওয়েস্ট টু ইস্ট ঘুরে চলেছে। তাহলে এদেরকে আমরা স্থির দেখছি কেন মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায়? এর কারণ কি? একদম যথাযথ উত্তর, কারণ আমরাও পৃথিবীর সাথে একইভাবে একই দিকে একই গতিতে ঘুরে চলেছি। তার মানে কি বুঝলাম? যখন দুটো বস্তু কণা একই গতিশীল বস্তুর মধ্যে থাকবে তখন তারা তাদেরকে একে অপরের সাপেক্ষে স্থির মনে করবে। তার মানে প্রকৃত অর্থে স্থির বলে কিছু নেই। যে যাকে আমি স্থির দেখছি তাকে অন্য কোনো জায়গা থেকে অন্য কেউ তাকে গতিশীল দেখবেই। কখনোই হতে পারে না এই টোটাল ইউনিভার্সে অর্থাৎ ব্রহ্মাণ্ডে একটা বস্তু কণাকে সবাই দেখছে স্থির। অসম্ভব ব্যাপার। এই রকম স্থিরতাকে কি বলে? এই রকম স্থিরতাকে বলে চরম স্থিতি, যেটা বাস্তবে সম্ভব নয়। তার মানে কি, এমন কোনো বস্তু ব্রহ্মাণ্ডে পাওয়া সম্ভব নয় যে সবার সাপেক্ষেই স্থির। হওয়া সম্ভব না। গাছপালা, ঘরবাড়ি এরা স্থির, কিন্তু কার রেসপেক্টে? মাটির রেসপেক্টে, বা মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির রেসপেক্টে। কিন্তু যদি ভাবো চাঁদ থেকে দেখা যায়, গাছপালা তো ছোট বাদ দিলাম, হিমালয় পর্বতমালা, চীনের প্রাচীর, যদি এদেরকে দেখি আমরা, তাহলে কি দেখব? এরা প্রত্যেকেই হচ্ছে গতিশীল। কেন? গতিশীল পৃথিবীর মধ্যে এরা অবস্থিত। চাঁদ থেকে দেখা হচ্ছে চাঁদ আর পৃথিবীর গতির প্রকৃতি একই নয়, দুজনেই গতিশীল। ঠিক আছে, তাহলে এই পাতা থেকে আমরা এই ধারণাটা সংগ্রহ করলাম। আপাতভাবে মনে হয় কোনো কোনো বস্তু স্থির, আবার কোনো কোনো বস্তু গতিশীল। তাহলে কখন আমি কোনো বস্তুকে গতিশীল দেখব? যখন আমার গতি আর তার গতি ম্যাচ করবে না। যদি দুটো গতিশীল বস্তু একেবারে অবিকল একই রকমের গতিতে গতিশীল থাকে, তাহলে তারা কিন্তু একে অপরকে স্থির দেখবে। আরও একটা বড় বিষয় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে প্রকৃতপক্ষে স্থির বস্তু বলে কিছুই হয় না। তখন যে কোনো জায়গা থেকে দেখলে কোনো আপাতভাবে দেখে যেটাকে মনে হচ্ছে স্থির বস্তু, তাদের প্রত্যেকেই কি মনে হবে? গতিশীল বলে মনে হবে। চরম গতি, এইটা ভুল লেখা হয়েছে, সরি, এটাকে কি লিখবো? চরম স্থিতি সম্ভব নয়। ঠিক আছে, এখানে যেমন লেখা হয়েছে, এটা আমার লেখার ভুল। চরম স্থিতি সম্ভব নয়, এটাকে গতি হিসেবে পড়বে না, এটাকে স্থিতি হিসেবে পড়বে। তো আমি আসছি এর পরের স্লাইডে। চলো দেখা যাক পরের স্লাইডে আমরা কি দেখতে পাই। বলছে তাহলে আমরা প্রথমে এর আগের অংশটুকু থেকে যেটা জানতে পারলাম, যে গতি কি, স্থিতি কি, আর চরম স্থিতি সম্ভব নয়, এটা দেখতে পেলাম। তো একইভাবে দেখো এবার গতির প্রকার। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। গতির প্রকার কি? তো এই গতি নিয়ে আমরা তো শুনলাম, মাথার ওপর ফ্যানটাও ঘুরছে, একটা লোক বৃত্তাকার মাঠের চারদিকে ঘুরে চলেছে, একটা সাইকেল রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের গতি আমরা আমাদের প্রতিদিনের জীবনে দেখতে পাই। তো স্থূলভাবে ক্লাস 7-এ দাঁড়িয়ে আমরা গুটিকতক ভাগ পড়ব, যেমন বা গতির কতগুলো প্রকার পড়ব। এক এক করে নামগুলো বলছি, দেখো। যেমন হচ্ছে ঋজু রেখায় গতি, ঋজু রেখায় গতি বা সরল রেখায় গতি। মানে কি, একটা রেখা বরাবর, সরলরেখা বরাবর কোনো বস্তু গতিশীল রয়েছে, এর গতিটা হচ্ছে ওই সরলরেখা বরাবর। বক্ররেখায় গতি মানে কি হচ্ছে? বক্ররেখা মানে হচ্ছে এইরকম কোনো পথ বরাবর একটা বস্তুকণা গতিশীল আছে। বৃত্তাকার পথে গতি মানে হচ্ছে কি, এরকম একটা স্থির বিন্দু আছে যেটাকে বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে। সবসময় তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা বস্তুকণা ঘুরে চলেছে। উদাহরণ হিসেবে কি বললাম? ওই তো বৃত্তাকার মাঠের চারদিকে একটা লোক ঘুরে চলেছে, এটা হচ্ছে বৃত্তাকার পথে গতি বলছে।
ঘূর্ণন গতি কি? একটা লাট্টু একই জায়গায় দাঁড়িয়ে ঘুরে যাচ্ছে। এখানে লাট্টুর যে পিনটা থাকে এটাকে বলে অ্যাক্সিস অফ রোটেশন, বাংলায় বলে ঘূর্ণাক্ষ। ঠিক যেমন মাথার উপর ফ্যান রয়েছে, ফ্যানের সঙ্গে যে ফ্যানটা ঘোরে, যে ফ্যানের সঙ্গে যে রডটা যোগ করা থাকে ওটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। তো বলছে এই অ্যাক্সিস অফ রোটেশনটা কি হয় ঘূর্ণন গতির ক্ষেত্রে? বস্তুর মধ্য দিয়ে যায়। অন্যদিকে বৃত্তাকার গতিতে কি হয়? অ্যাক্সিস অফ রোটেশন আছে, অবশ্যই আছে, কেন্দ্রের মধ্য দিয়ে যায়, বস্তুর মধ্য দিয়ে যায় না। মিশ্র গতি কাকে বলছে? যে ক্ষেত্রে একাধিক গতি একত্রে মিশে আছে। যেমন উদাহরণ হিসেবে বলছি, দেখো সাইকেলের চাকা ঘুরছে, সাইকেলের চাকা ঘুরছে, যখন কোনো সাইকেল সামনের দিকে যাচ্ছে তার চাকা কি হচ্ছে? এইভাবে ঘুরছে। তো এইভাবে যদি ঘোরে, সাইকেলের চাকাগুলো যদি এইভাবে ঘোরে, কিন্তু সাইকেলটা সামগ্রিকভাবে কোন দিকে যাচ্ছে? সরল রেখায় যাচ্ছে। তার মানে এখানে রৈখিক গতি আর ঘূর্ণন গতি মিশে রয়েছে, তাই একে মিশ্র গতি বলে। তাহলে মূলত খুব যদি আহ, ওপর থেকে দেখা হয় বিষয়টাকে, স্থূলভাবে ভাগ করতে চাই, গতি মূলত দুরকম। একটা হচ্ছে সরল রেখায় গতি, আর একটা হচ্ছে তোমার ঘূর্ণ ঘূর্ণন গতি বা বৃত্তীয় পথে গতি। দুটো যদিও বিষয়টা আলাদা, মোট কথা বৃত্তাকার পথে গতি এটা বলতে পারি। কিন্তু এর মধ্যেও আবার একাধিক ভাগ আছে, বৃত্তাকার পথে গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতিতে সবগুলো মিশে আছে। কিন্তু মৌলিকভাবে যদি দেখি তাহলে রৈখিক গতি আর একটা হচ্ছে বৃত্তীয় গতি, যার অন্যতম প্রকার হিসেবে ঘূর্ণন গতিকে দেখতে পাই। যখন আমরা আরো উঁচু ক্লাসে যাব পুরো পরিষ্কার বুঝতে পারবো ঘূর্ণন গতি বৃত্তীয় গতি ডিফারেন্সটা কোথায় কোথায় কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। বৃত্তীয় গতি অর্থাৎ সার্কুলার মোশন, আর ঘূর্ণন হচ্ছে রোটেশনাল মোশন। তাহলে পর্যাবৃত্ত গতি না, এটা কোনো মৌলিক গতি আসলে না। পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একটা বস্তু কণা হতে পারে সরল রেখায়, ধরো কি করেছে, ও থেকে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে ফেরত আসছে, বারবার এই একই পথ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো এই রকম গতিকে কি বলবো? পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি বলে। এটা শুধু সরল রেখায় হবে কোনো ব্যাপার নেই, এরকমও হতে পারে একটা মাঠের চারদিকে একটা লোক পাক খেয়ে চলেছে, প্রতি 5 মিনিটে একটা করে পাক দিয়ে আসছে। তার মানে পর্যাবৃত্ত গতি মানে কি হলো? যে ক্ষেত্রে গতিশীল বস্তু কণা বারবার একই সময় অন্তর অন্তর একই পথ পরিভ্রমণ করে। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেলাম যে গতির প্রকারগুলো কি কি। এরপরে এই যে গতির প্রকারগুলোকে যদি একটি ছবির মাধ্যমে দেখে নেওয়া হয়, রেক্টিলিনিয়ার মোশন, এই যে রেক্টিলিনিয়ার মোশন বলা আছে, এটাকে বাংলা করলে দাঁড়ায় সরল রেখায় গতি বা ঋজু গতি। সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, এখানে গোটা কাঁটার রেসপেক্টে বললে হবে না, কাঁটার যে অগ্রভাগটা রয়েছে এটা দেখো ঘুরে চলেছে, যেন এটা বৃত্তাকার মাঠের চারদিকে একটা লোক ঘুরে চলেছে। তাহলে এই কোণাটার গতি যদি বলি সেটাকে আমি কি বলতে পারি? বৃত্তাকার গতি। আর একটা ফুটবল যদি একটা জায়গায় দাঁড়িয়ে লাট্টুর মতো ঘোরানো যায় তবে তার গতিটা কি হবে? রোটেশনাল মোশন। অন্যদিকে ঘড়ির এই পেন্ডুলামের চাকতিটা সে কি হয়েছে, সে এই নির্দিষ্ট পথের মধ্যে বারবার ঘোরাফেরা করছে, এ থেকে বিতে এসে আবার বি থেকে এতে আসছে। তোমরা জানো কোনো দেয়াল ঘড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে পারো এই এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে আসতে কত সময় লাগে? 2 সেকেন্ড। আর শুধু এ থেকে বিতে যেতে সময় লাগে 1 সেকেন্ড, বা বি থেকে এতে ফিরে আসতে লাগে 1 সেকেন্ড। তো এইরকম মোশনকে কি বলে? এর কি নাম লেখা আছে দেখো, পিরিয়ডিক মোশন, যার বাংলা করলে দাঁড়ায় কি? পর্যাবৃত্ত গতি। আমরা আসি পরের স্লাইডে। তো চলো আমরা আজকে আলোচনা আমাদের শুরু করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে সরল রেখায় গতি, এবং সেই সম্পর্কিত কয়েকটা বিষয় দিয়ে শুরু করব। তো সরল রেখায় গতি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কতগুলো বিষয় আগে জেনে নিতে হবে। কিরকম দেখো, 1 নাম্বার হচ্ছে অতিক্রান্ত পথ। বলছে একটা গতিশীল বস্তু কণা সেটা হতে পারে সরল রেখায় যাচ্ছে অথবা বক্রপথে যাচ্ছে। বক্রপথে মানে বৃত্তটাকে কেটে কেটে টুকরো করলো, সেটা বক্রপথ। কোনো নির্দিষ্ট সময় যে পথ অতিক্রম করবে, বক্রপথটা খোলা হতে পারে, ক্লোজড হতে পারে, অথবা ওপেন হতে পারে। ক্লোজড বা ওপেন দুটোই হতে পারে, খোলা অথবা বন্ধ। তো বলছি কি দেখো, কোনো গতিশীল বস্তু কণা সরল বা বক্রপথে কোনো নির্দিষ্ট সময় যে পথ অতিক্রম করে সেটাকে বলে কি? ওর অতিক্রান্ত পথ। এর কি আছে? মান আছে কিন্তু কোনো দিক নেই। তার মানে পথ মানে কি? কোন একটা কেউ 1 ঘন্টায় কতটা গেল, কিভাবে গেল, এরকম চড়াই উদরাই পেরিয়ে যেতে পারে। 1 ঘন্টায় কতটা গেল, বলবো 1 ঘন্টা ওর অতিক্রান্ত পথ। এই দৈর্ঘ্যটা মাপবো কি করে? এটা একটা বড় প্রশ্ন। এ থেকে শুরু হয়েছে,
এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে যদি আমাকে কি বলে এ থেকে যে পথটা শুরু হয়েছে ডিতে শেষ হয়েছে, কাগজে এরকম একটা পথ এঁকে তার দৈর্ঘ্য যদি তোমাকে স্কেল দিয়ে আঁকতে বলে, এই আঁকা মাকা পথের কি করে বার করবো? কিচ্ছু নয়, একটা সুতো নাও, আঙুল দিয়ে এ প্রান্তে চেপে সুতোটাকে ওই বরাবর বাঁকিয়ে বাঁকিয়ে কাগজের পাতার ওপর দিয়ে নিয়ে যাও, যে পাতার ওপর তুমি ছবিটা এঁকেছো, ওই পথটা এঁকেছো, ডি পর্যন্ত নিয়ে গিয়ে সুতোটাকে তুলে এনে কাঁচি দিয়ে কেটে স্কেল দিয়ে সোজা করে মেপে নাও, হয়ে গেল। আর সরল রেখায় যদি যায় তো মিটেই গেল। সরল রেখায় গেলে তো আমি এটা যে কোনো সরলরৈখিক পথ অতিক্রম এঁকে নেবো, এরকম ভাবে গেছে এটা সরলরেখা, সরি এরকম একটা সরলরেখা মোটামুটি আঁকছি। তো এটা যে কোনো দিকে এইভাবে গেছে এ থেকে বিতে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে গেছে, মনে করো টি সময়ে গেছে এস পথ, ওই এসটাকেই বলা হবে ওর অতিক্রান্ত পথ। আবার এটা বৃত্তও হতে পারে। মানে পথটা কেমন হতে পারে? পথটা তোমার বৃত্তাকারও হতে পারে, মানে এরকমও একটা পাক দিয়ে এসছে, মাঠটার পরিধি হচ্ছে 400 মিটার। তো কতক্ষণে পাক দিয়ে এসছে? 5 মিনিটে। তার মানে আমি বলতে পারি 5 মিনিটে ও এই গোটা মাঠ বরাবর কতটা পথ অতিক্রম করে এলো? 400 মিটার পথ অতিক্রম করে এলো। এক্ষেত্রে অতিক্রান্ত পথ 400 মিটার। তাহলে আশা করি আইডিয়া পাওয়া গেল অতিক্রান্ত পথ মানে কি। এখানে কোনো ফ্যাক্টর নয় যে ও কোন দিকে যাচ্ছে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর একটা যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই যে অতিক্রান্ত পথ এটা পরিমাপযোগ্য, দেখতেই পেলে সুতো দিয়ে মাপলাম কি করে, এইভাবে বিভিন্নভাবে একে মাপা যেতে পারে। সিজিএস এর একক হচ্ছে সেন্টিমিটার, এফপিএস হচ্ছে ফুট, এসআই তে হচ্ছে মিটার। তোমরা যদি আশা করি জানো যে মাপার বিভিন্ন পদ্ধতি আছে। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস। এফপিএস মানে কি? ফুট পাউন্ড সেকেন্ড। এসআই হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। এই পদ্ধতি অনুযায়ী এখন মূলত সমস্ত রাশির একক পরিমাপ করা হয় গোটা বিশ্বে। এছাড়াও আরো একাধিক একক আছে অতিক্রান্ত পথের, এগুলোকে বলে ব্যবহারিক একক। কিলোমিটার, মাইল, 1 মাইল সমান 1.601 কিলোমিটার, এরকম একাধিক রয়েছে। তারপর তো রয়েছে 1 ফুট, ফুট এখানে তো বলা আছে, গজ আছে, 1 গজ মানে 3 ফুট, 1760 1760 গজেতে, গজ অর্থাৎ ইয়ার্ড, তো 1760 গজেতে হয় 1 মাইল। এরকম আমরা যত এগোবো তত এরকম বিভিন্নভাবে জানতে পারবো যে ওর অতিক্রান্ত পথটা কত হলো। তো দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে, ছবি দুটোর দিকে আমি একটু তাকাই। তো এটাকে আমি ওপরে তুলে রাখছি। তো কি বলা হচ্ছে দেখো, একটা বস্তু কণা, এখানে যা বলেছে ছবি অনুযায়ী ব্যাপারটাকে বুঝতে যাও না, আমি এখানে যেভাবে উদাহরণটা ব্যবহার করছি সেটাই দেখো। একটা বাচ্চা এখানে এ থেকে যাওয়া শুরু করেছে, 4 মিটার দূরে নিজের বাড়িতে পৌঁছালো, তারপরে 3 মিটার দূরে গাছের তলায় এলো, এই তীর চিহ্নটাকে ইগনোর করো, এবং তারপরে সে ব্যাক করলো, আবার কোথায় ফেরত এলো? এ বিন্দুতে ফেরত এলো। তাহলে সে মোট কত পথ অতিক্রম করলো? অতিক্রান্ত পথের মান কত হলো? এক হচ্ছে 4 মিটার, 3 মিটার, 5 মিটার। মজার ব্যাপার দেখবে এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে তার গতির দিকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকবারে সে কোন দিকে যাচ্ছে সেই দিকগুলো পাল্টাচ্ছে। বলছে এটা এখানে বিবেচ্য বিষয় নয়, কারণ এখানে এর কি, এই অতিক্রান্ত পথটা শুধু আমরা কি দেখবো? অতিক্রান্ত পথটা শুধু মানটা নিয়ে কাজ করবো। আবার দেখো এই বালকটার কথা যদি বলি, এখান থেকে যাত্রা শুরু করেছে, 3 মিটার গিয়ে বি প্রান্তে এসেছে, 5 মিটার গিয়ে সিতে, আরো 3 মিটার গিয়ে ডিতে, আর আরো 5 মিটার গিয়ে এসেছে এতে। তাহলে তোমরা নিজেরাই ভেবে দেখো এর ক্ষেত্রে আমরা অতিক্রান্ত পথটা কত বলবো। এই ভাবনা করতে করতেই আমরা যাই পরের স্লাইডে। পরের স্লাইডে কি বলা আছে দেখো, অতিক্রান্ত পথ যা সরণটা মোটামুটি একই কিন্তু বিস্তর ফারাক রয়েছে। ব্যাপারটা কেমন? আমরা কি বলেছি? অতিক্রান্ত পথ মানে কি? নির্দিষ্ট সময়ে গতিশীল বস্তুকণা যে কোনো দিকে যে কোনো পথে যে রাস্তা গেল। সরণের ক্ষেত্রে ব্যাপারটা তাও না, এখানেও এটা মানে রাস্তা অতিক্রম করবে কিন্তু সেটা কি একটা নির্দিষ্ট দিকে। মানে এখানে শুধু এই রাশিটার মান আছে এমন ব্যাপার নয়, এর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়। তার মানে কোনো গতিশীল বস্তু কণা মনে করো 1 ঘন্টায় গেছে 10 কিলোমিটার, এটা কোনোদিন স্মরণ হতে পারে না। কি বলতে হবে? 1 ঘন্টায় 10 কিলোমিটার যায় পূর্ব দিকে, অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম। তার মানে কি, এখানে 1 ঘন্টায় কতটা গেল সেটাও বললাম, আবার কোন দিকে গেল সেটাও বললাম। এইটাকেই বলবো ওই 1 ঘন্টা সময়ে ওর পূর্ব দিকে সরণ। তাহলে সরণের দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে সরণের মান আছে, আর একটা হচ্ছে সরণের অভিমুখ বা দিক বর্তমান, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে।
আবার কিন্তু মজার ব্যাপার দেখো, যদি আমি এর শুধু মান নিয়ে কথা বলি, এই যে বললাম স্মরণের মান আছে, এর মানের কিন্তু একক বলো সেটা কিন্তু দূরত্বের যা যা একক ছিল, অতিক্রান্ত পথ বা দূরত্বের যা একক ছিল তার সঙ্গে পুরো অভিন্ন। তার মানে কি কি দেখে এসেছি, অতিক্রান্ত পথের একক কি, সেন্টিমিটার অথবা মিটার অথবা হচ্ছে তোমার ফুট বা কিলোমিটার বা মাইল। তার মানে স্মরণের এককও এইগুলোই হবে, সঙ্গে একটা করে কমা দিয়ে দিক লিখতে হবে কোন দিকে গেছে, এটুকুই যা আলাদা। তো বলছি কি দেখো, একটা বস্তু কণা এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে এসেছে, আছে পরে উদাহরণ দিয়ে পাবে, যার প্রারম্ভিক বিন্দু হচ্ছে এ আর অন্তিম পয়েন্ট হচ্ছে ডি। তাহলে মোট কতটা পথ গেছে, যেভাবে তোমাদের শেখানো হচ্ছে সুতো ফেলে মেপে দাও বলে দিতে পারবো, ডিটাকে আমি এটাকে আর একটু নাবালাম, এটাকে এ ধরলাম, তাহলে কতটা পথ গেছে আমি কি করে মাপবো, সুতো ফেলে মাপ নিলেই হয়ে যাবে। কিন্তু যদি বলে এই সময় ওর সরণ কত হয়েছে, বলছি তো আঁকা বাঁকা পথে গেছে, কোনো নির্দিষ্ট দিকে যায় না, প্রত্যেক মুহূর্তে দিক পাল্টাচ্ছে, যখন এই দিকে যাচ্ছে তখন দিক এরকম, যখন এখানে যাচ্ছে দিক এরকম, প্রত্যেক মুহূর্তের গতির দিক পাল্টাচ্ছে প্রত্যেক মুহূর্তে। যেন কোনো বালিয়াড়ির ওপর দিয়ে কোনো চার চাকা গাড়ি রাত্রেবেলা হেডলাইট জ্বেলে যাচ্ছে, তার হেডলাইটের আলো যেভাবে দিক পরিবর্তন করবে ওটাই হচ্ছে তার স্মরণের দিকের পরিবর্তন হয়ে চলেছে। তাহলে যদি কেউ বলে ওই যে এ থেকে ডিতে গেল ওর স্মরণ কত হলো, তখন এই প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দুকে একটা কাল্পনিক রেখা দিয়ে, স্ট্রেট লাইন রিজু রেখা দিয়ে জুড়ে দাও। কি করব, একটা রিজু রেখা দিয়ে জুড়ে দাও, যে রেখাটা পাওয়া যাবে তার দৈর্ঘ্যটাই হচ্ছে ওর ওই সময়ের স্মরণ। তাহলে স্মরণের মান হচ্ছে এডি। ঠিক আছে, রিজু যে রৈখিক যে দূরত্বটা সেটাই হলো স্মরণের মান। তার মানে ভেবে দেখো, যদি এমনটা ঘটে যে একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কোথায় এলো, এখান থেকে এ থেকে শুরু করে ও ঘুরতে ঘুরতে বিতে এলো, তাহলে যদি জিজ্ঞেস করা হয় ওর কত পথ অতিক্রম করেছে, তখন এই পরিধির দৈর্ঘ্য যা হবে সেটা। কিন্তু যদি বলে ওর স্মরণ কত হলো, তখন এই ব্যাসের দৈর্ঘ্য যা হবে সেটা। এবার যদি ও বি থেকে ঘুরতে ঘুরতে আবার এতে প্রবেশ করে, তখন ওর অতিক্রান্ত পথ কত হবে, এই টোটাল বৃত্তের পরিধিটা হবে। ঠিক আছে, কিন্তু ওর স্মরণ বা স্মরণের মান তখন কত হবে, তখন বলছে প্রারম্ভিক বিন্দু এ অন্তিম বিন্দু এ যার মধ্যে কোনো ব্যবধান নেই, অর্থাৎ স্মরণ শূন্য হবে। মাথার মধ্যে রেখো, যদি কোনো গতিশীল বস্তু কণা তার গতিপথে যেখান থেকে শুরু করেছে চলতে চলতে বা ঘুরতে ঘুরতে যদি সেই স্থানেই ফিরে আসে, তবে তার স্মরণ কি হবে, শূন্য। তাহলে আগের অংশে আমরা কি দেখলাম, দূরত্ব এবং স্মরণের ধারণা পেলাম। এই ছবির মাধ্যমে আমরা দেখে নেব ওদের পার্থক্য, অলরেডি এটা আমি বলে এসেছি। দেখো কি বলা হচ্ছে, স্মরণ, স্মরণকে ইংলিশে বলে ডিসপ্লেসমেন্ট, আর অতিক্রান্ত পথ এটাকে বলে, বা দূরত্ব যাই বলি না কেন তাকে ডিস্ট্যান্স বলে। জানবে যে কোনো বক্ররেখার নাম দিতে গেলে শুধু দুটো প্রান্তের নাম দিলে হবে না, যেমন এই বক্ররেখাটার নাম আমি কিভাবে দেবো, এ বি বলে না, বক্ররেখার নাম দিতে গেলে অন্তত তিনটে বা চারটে বিন্দু, অন্তত তিনটে বিন্দু তো দিতেই হবে। তাহলে বক্রপথটার নাম কি, এসিডিবি, সুতো ফেলে এর মাপ পেয়ে গেলাম, কতক্ষণে গেছে নির্দিষ্ট একটা সময়, পথটার মান কত, এস। হয়েছে, তাহলে বলছে ওই টি সময় ওর স্মরণ কত হয়েছে, এই তো এর আগে বলে এলাম, প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দুকে একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দাও, স্মরণের দিক হবে এইটা, যদিও যাচ্ছে এইভাবে, স্মরণের দিক হবে এটা, স্মরণের মান ধরো এক্স। তাহলে এটাকে কি বলে, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ বলে। আশা করি দূরত্ব আর স্মরণের পার্থক্য বুঝলে। দুজনের একক কিন্তু একই, স্মরণের মান আছে দিকও আছে, দূরত্বের শুধুমাত্র মান আছে, দিক বলে কিছু হয় না। আরো একটা উদাহরণ দেখে নাও নিজেরা এখানে, তাহলে এখানে কিভাবে নামগুলো দেবে একটু খেয়াল করে দেখো কিভাবে নাম দেওয়া যেতে পারে। এ বি সি ডি ই এফ, হয়েছে। তাহলে একটা বস্তু কণা এইভাবে চলেছে বক্রপথে, এ থেকে বি হয়ে ডি সি ডি ই হয়ে এফ এতে এসেছে। তো সুতো ফেলে পরপর মাপ নিয়ে যেটা পাবো ওটা হচ্ছে ওই নির্দিষ্ট সময় ওর অতিক্রান্ত পথ। যদি কেউ জানতে চায় ওই সময়ের স্মরণ কত, তখন শুরুর বিন্দু আর শেষ বিন্দু অর্থাৎ এ আর এফ যোগ করে দিলাম, দিকটা কোন দিকে বোঝাচ্ছি দেখো খেয়াল করে, এটা হচ্ছে ওর স্মরণের দিক। আশা করি বুঝতে পেরেছো। তো আর একটা নতুন বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব, মোটামুটি ব্যাপারটা একই। ধরো
ছবিতে যেমন দেয়া হয়েছে, কি শিখে এলাম আমরা? ডিস্টেন্স এর বাংলা মানে কি? দূরত্ব। ডিসপ্লেসমেন্ট বাংলা মানে কি? সরণ। ডিস্টেন্সে শুধুমাত্র মান হয়, মাপ হয়, আর ডিসপ্লেসমেন্টের মাপ বা মানের পাশাপাশি দিকটাও গুরুত্বপূর্ণ বিষয়। একটা গতিশীল বস্তুকণা বা ব্যক্তি বা বালক, সে প্রথমে এখানে স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করেছে, 3 মিটার গেল, ভালো করে শোনো। তারপরে কি হয়েছে, কোন দিকে গেছে, এখানে ডিরেকশনটা দেখিয়ে দিই, 1 মিনিট। হ্যাঁ, তো কোন দিকে গেছে? উত্তর দিকে গেছে। এই দিকটা কি হচ্ছে? পূর্ব। এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে সাউথ। তাহলে প্রথমে কোন দিকে গেছে? উত্তর দিকে মুখ করে গেছে। তারপরে কোন দিকে বেন্ড করেছে? দেখো পূর্ব দিকে বেন্ড হয়েছে। পূর্ব দিকে বেন্ড হয়ে কতটা গেছে? অ্যাজ অ্যান এক্সাম্পল 4 মিটার। বোঝা গেছে? অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি আমি 4 মিটার। এবং এখানেও শেষ করেছে। তাহলে এ থেকে শুরু করে বিতে, প্রথমে নর্থে বি পর্যন্ত গেছে, তারপরে পূব দিকে বেঁকে আরও 4 মিটার গিয়ে সিতে থেমেছে। তো ওর এখন অতিক্রান্ত পথ কত বলবো? স্বাভাবিক কারণে 3 আর 4 যোগ করে দেবো, যদিও দিক পাল্টেছে এর মাঝখানে, তার মানে 7 মিটার। কিন্তু ওর সরণ কত বলবো? এইটা হচ্ছে প্রশ্ন। সরণ বলবো কি? এইটা। এতক্ষণে বুঝে গেছো, কিন্তু সরণের মান কত? এর জন্য ছোট্ট একটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে। তো এটা আমরা 9-10-এ গিয়ে পাবো। এর নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কি সেটা? যদি একটা সমকোণী ত্রিভুজের পূর্ব দিকের সঙ্গে, এটা হচ্ছে উত্তর দিকের সংযোজক রেখা, এটা 90 ডিগ্রি কোণ করে আছে। যদি একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি এই দুটো দৈর্ঘ্য আমার জানা থাকে, তখন তার অতিভুজের দৈর্ঘ্য কত হবে? রুটের মধ্যে ওই দুটো বাহুর সমষ্টি, ওই দুটো বাহুর বর্গের সমষ্টি। তার মানে কি লিখবো? কেন হয়, কি করে হয়, এর প্রমাণ টমান সব আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি আমরা? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলতে পারি অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য হবে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর রুটের বাইরে কি লিখবো? মিটার। তাহলে ক্যালকুলেশন করো, কত পেলে দেখো, ক্যালকুলেশন করে 5 মিটার পাবো। এইভাবে দেখো, যদিও এর দূরত্ব অতিক্রান্ত পথ হচ্ছে 7 মিটার, কিন্তু সরণ হচ্ছে 5 মিটার, এবং তার দিক কোন দিকে হয়ে যাচ্ছে? দিকটা এই দিকে হচ্ছে, অর্থাৎ নর্থ ইস্ট। মোটামুটি, পুরোপুরি নয় কিন্তু। যদি দুটোই 3 মিটার বা দুটোই 4 মিটার হতো, তখনই এটা নর্থ ইস্ট বলা একদম ঠিকঠাক হতো। আমরা চলে এলাম এরপরে দ্রুতি। দ্রুতিতে কি বলা হচ্ছে দেখো। তাহলে এই এখনো পর্যন্ত আমরা কি শিখেছি? মোটে দুটো বিষয় শিখেছি, পরিমাপযোগ্য দ্রুতি, অতিক্রান্ত পথ আর সরণ। এবার কি বলছে দ্রুতিতে কি বলা হচ্ছে দেখো। বলছে সরল বা বক্রপথে, মানে কোনো নির্দিষ্ট দিকের ব্যাপার নেই, একক সময়, মানে সেটা 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, ওই নির্দিষ্ট একক সময়ে কোনো গতিশীল বস্তুকণা যে পথ অতিক্রম করে সেটাকে বলে দ্রুতি। আগে কি বলা হয়েছিল অতিক্রান্ত পথের সংজ্ঞাতে? আমরা শুনেছিলাম নির্দিষ্ট সময়। এখন আর নির্দিষ্ট কোনো সময় নয়, পাক্কা 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে। তাহলে কি বলবো? মনে করো একটা বস্তুকণা 3 ঘন্টায় কতটা পথ গেছে, উদাহরণ হিসেবে বলছি, 3 ঘন্টায় গেছে, 3 ঘন্টায় গেছে 180 কিলোমিটার, এবং একইভাবে যাচ্ছে, বেগ বাড়ছে না কমছে না। বেগ নয়, দ্রুতি। দ্রুতিকে ইংলিশে কি বলে? দ্রুতিকে ইংলিশে বলে SPEED, স্পিড। তাহলে এটা হচ্ছে দ্রুতি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 60 কিলোমিটার/আওয়ার। তো এটা হচ্ছে দ্রুতির পরিমাপের পদ্ধতি। এর কোনো অভিমুখ নেই, কারণ এখানে কি বলা আছে? সরল বা বক্রপথে বলা আছে। তাহলে কি দেখতে পাচ্ছি? 1 ঘন্টায় কতটা যাচ্ছে? কিলোমিটার/ঘন্টা। 60 কিলোমিটার/ঘন্টা। তার মানে একটা পথের মান থাকবে, নিচে একটা সময় থাকবে। এটা হচ্ছে ব্যবহারিক একক, কিলোমিটার/আওয়ার। এছাড়াও মাইল/আওয়ার লেখা যেতে পারে, FPS এ ফুট/সেকেন্ড, SI তে মিটার/সেকেন্ড, আর CGS এ সেন্টিমিটার/সেকেন্ড। তার মানে কারো দ্রুতি হতেই পারে 10 মিটার/সেকেন্ড। এর বাংলা মানে কি? 1 সেকেন্ডে সে কতটা পথ যায়? 10 মিটার পথ যায়। বোঝা গেল? এখানে যেমন উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, টি সময়ে কোনো বস্তুকণা এস পথ অতিক্রম করেছে যে কোনো দিকে, তবে তার দ্রুতি কত হবে? S/T। এস এর একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এর একক কি হলো পুরো রাশিটার? মিটার/সেকেন্ড অথবা সেন্টিমিটার/সেকেন্ড। তবে মাথায় রাখবে, প্রত্যেকটা 1 ঘন্টায় একই হারে, মানে প্রতিটা একক সময় বা প্রতিটা 1 মিনিটে বা প্রতিটা 1 সেকেন্ডে ও যদি সর্বদা একই পথ অতিক্রম করে, তবে বলবো ওটা সমদ্রুতিতে আছে। আর না হলে দেখা গেল প্রথম 1 ঘন্টায় গেছে 30 কিলোমিটার, প্রথম 1 ঘন্টায় গেছে 30 কিলোমিটার, পরের 1 ঘন্টায় গেছে 40 কিলোমিটার, পরের 1 ঘন্টায় গেছে 20 কিলোমিটার। এইভাবে 3 ঘন্টায় মোট যত পথ গেছে বাই মোট সময় দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব? গড় দ্রুতি কথাটা পাবো।
তাহলে কোথায় বলবো সমদ্রুতি আর কোথায় বলবো গড় দ্রুতি, আর দ্রুতি মানেই কি ব্যাপারটা খেয়াল করে দেখো। তো এরপরে আমরা আসি পরের ধারণা। আমরা দেখলাম দ্রুতির বিভিন্ন একক রয়েছে। তো সেখানে ব্যবহারিক একক কি বলা হয়েছে? কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ব্যবহারিক একক, বেশিরভাগ ক্ষেত্রে এই এককই বলা হয়। ব্যাপারটা দেখে নেওয়া যাক কি বলা আছে। মনে করো কারুর দ্রুতি হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, তার মানে সে 1 ঘন্টায় কতটা যায়? 1 কিলোমিটার যায়। এই কিলোমিটারটাকে আমি কি করে দিলাম? 1000 মিটার করে দিলাম। আর 1 ঘন্টার জায়গায় কি লেখা হলো? 3600 সেকেন্ড। তার মানে 1000/3600 কাটাকুটি করে পেলাম কত? 1/3.6। তার মানে কি বুঝতে পারছি? কিন্তু এটা এখন কি হয়ে গেছে? এর একক কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড। তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে আসতে চাই কি করব? ওটাকে 3.6 দিয়ে ভাগ করব। আর যদি উল্টো আসতে চাই, মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে চাই, তাহলে ওকে 3.6 দিয়ে গুণ করব। তাহলে ব্যবহারিক একক থেকে এসআই পদ্ধতির একক বা এসআই পদ্ধতির একক থেকে ব্যবহারিক এককে কি করে চেঞ্জ করব সেগুলো নিয়ে আলোচনা করা হলো। এটা অলরেডি বলা হয়েছে, এটা অ্যানিমেটেড ফরম্যাটে বলা হয়েছে যে কি করে আমরা এই ডিস্টেন্স বা অতিক্রান্ত পথটা মাপবো কি করে। বলছি কি দেখো, এই ঘড়ি বা স্টপওয়াচের মাধ্যমে একটা গতিশীল বস্তু কতক্ষণে কতটা পথ গেল, সেই পথ বা এই সময়, এই পথটার কোনো নির্দিষ্ট দিক বলে ব্যাপার নেই। তো সেটা যদি অনুপাত করি, এই অনুপাতটাই হচ্ছে স্পিড বা দ্রুতি বোঝানো হচ্ছে। আচ্ছা, কিন্তু ওই অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে কি বলবো তার জন্য এই উদাহরণটা দেখো, আশা করি ধারণা পরিষ্কার হয়ে যাবে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে কি বলা হবে। মনে করো প্রথম প্রথম ক্ষেত্রে 1 ঘন্টায় ও কতটা পথ গেছে? 30 কিলোমিটার। আর পরবর্তী 2 ঘন্টায় কতটা পথ গেছে? পরবর্তী 2 ঘন্টায় 45 কিলোমিটার গেছে। পরবর্তী 1 ঘন্টায় কত পথ গেছে? 50 কিলোমিটার গেছে। আরও পরবর্তী 2 ঘন্টায় 65 কিলোমিটার গেছে। এইভাবে মোট পথ, সময় আর মোট পথগুলোকে যোগ করে দেবো। এবার টোটাল এই পথ মানে অতিক্রান্ত ডিস্টেন্স, elapsed টাইম মানে হচ্ছে যে সময়টা অতিবাহিত হয়েছে, এই দুটোকে অনুপাত করে দেবে, বেরিয়ে চলে আসবে গড় দ্রুতি। যদি প্রত্যেক ঘন্টায় একই পথ যেত, এসব কিছু করার দরকার হতো না, যে কোনো একটা থেকে বার করলেই মিটে যেত। তো এবার আমরা দেখব বেগের ধারণা। বেগের ধারণাতে কি বলা হচ্ছে দেখো তো, এখানে টাইপের কারণে একটা ভুল আছে, এটা মূর্ধন্য করে দেবে। বলছে বেগের ধারণাতে আমরা কি দেখব? বেগের সঙ্গে কার সম্পর্ক রয়েছে? তো দ্রুতির সঙ্গে সম্পর্ক রয়েছে হচ্ছে অতিক্রান্ত পথের। একইভাবে বেগের সঙ্গে সম্পর্ক আছে হচ্ছে স্মরণের। একটা গতিশীল বস্তুকণা কি বলছে? একটা নির্দিষ্ট সময়, মানে নির্দিষ্ট সময় নয়, একক সময়, মানে 1 ঘন্টায় হতে পারে, 1 মিনিটে হতে পারে বা 1 সেকেন্ডে, একটা নির্দিষ্ট দিকে, যে কোনো একটা নির্দিষ্ট দিকে তার গতির অভিমুখ কখনো পাল্টাচ্ছে না, আঁকাবাঁকা পথে হবে না। যে পথটা অতিক্রম করে, মানে ও যে স্মরণ হয় একক সময়, সেই স্মরণটাকেই বলা হচ্ছে কি? ওর বেগ। বেগের মানও আছে, আবার অভিমুখও আছে। তো বলছে একক সময়ে নির্দিষ্ট দিকে যে কোনো গতিশীল বস্তুকণা যে পথ অতিক্রম করে, তার মানে কি? এটা হচ্ছে স্মরণ। আর কতক্ষণের স্মরণ? একক সময়। একক সময়ের স্মরণকে বলে স্মরণের হার বলে, তাই শর্টকাটে অনেকে কি বলে? গতিশীল বস্তুকণার স্মরণের হারকে বেগ বলে। তো বলছে উদাহরণ হিসেবে বলছি দেখো, মনে করো কোনো গতিশীল বস্তুকণার বেগের মান আছে 30 কিলোমিটার পার আওয়ার, সঙ্গে কি লেখা আছে? ইস্ট। তার মানে যদি শুধু 30 কিলোমিটার পার আওয়ার বলি, এটা দ্রুতির জন্য যথেষ্ট। তার মানে কি দাঁড়ালো? বেগের মান আর দ্রুতি মান দুটো কিন্তু অভিন্ন, মানে অভিন্ন বলতে একক অভিন্ন। মান যেমন হবে সেই অনুযায়ী এদের একক অভিন্ন। কিন্তু পার্থক্য একটাই, বেগের মানের পাশাপাশি সঙ্গে যখন যখন বেগ সম্পর্কে আমি উল্লেখ করব, একটা দিক উল্লেখ করতে হবে। সেটা যে কোনো একটা দিক হতে পারে। তার মানে এই কথাটা পুরো অর্থ কি দেখে নাও, কি বলা আছে? এই গতিশীল বস্তুটা প্রতি ঘন্টায় কতটা করে যাবে? পূর্ব দিকে 30 কিলোমিটার করে যাবে। এইটাকে প্রতি ঘন্টায় যদি ও প্রত্যেক ঘন্টাতেই ও 30 কিলোমিটার করে পূর্ব দিকেই যায়, তবে ওটাকে সমবেগ বলবে। যদি এর কোনো একটা পাল্টে যায়, মানে প্রত্যেক ঘন্টায় 30 কিলোমিটারই যাচ্ছে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো উত্তরে, তাহলে ওটা সমবেগ রইল না। বা পূর্ব দিকেই যাচ্ছে, প্রত্যেক ঘন্টায় কখনো যাচ্ছে 30 কিলোমিটার, কখনো 29 কিলোমিটার, কখনো 31 কিলোমিটার, হলো না, ওটা সমবেগ। তার মানে বুঝতে পারছো সমবেগের জন্য কি দরকার? বেগের মান আর অভিমুখ দুটোই অপরিবর্তিত থাকতে হবে। এর কোনো একটা পাল্টালে ওটা কি হয়ে যাবে? অসম বেগে পরিণত হয়ে যাবে। তো এটা এটা হচ্ছে বেগের একেবারে প্রাথমিক ধারণা। এবার আমরা দেখব কি গড় বেগের ধারণা।
তার মানে বলছে একটা বস্তু যদি আঁকা বাঁকা পথে যায়, একটা বস্তু যদি আঁকা বাঁকা পথে চলে, তার কি এই বেগ থাকতে পারে না? কেন থাকবে না? এইভাবে করতে পারবে। দেখো, একটা বস্তু আঁকা বাঁকা পথে চলেছে, এইভাবে গতিশীল আছে। ও কোথা থেকে গেছে? এই এ পয়েন্ট থেকে শুরু করেছে এবং পৌঁছে গেছে এখানে শেষ পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট বি পয়েন্টে পৌঁছে গেছে। তাহলে এর অতিক্রান্ত পথ কত? এই বরাবর সুতো ফেলে যে মাপ পাবো, কিন্তু ওর ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হবে? সেটা হচ্ছে এই রৈখিক দূরত্বটার মান যা তাই হবে। তাহলে ওর গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, বেগকে ইংলিশে বলে ভেলোসিটি, তাহলে ওর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি তো তীর চিহ্ন দেখো না, যা বলছি সেটুকু বলছি শুধু। ওর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি অনেকে এইটা ভাববে হয়তো যে শুরুতে বেগ কত ছিল, শেষে বেগ কত হলো, না এই দুটোকে গড় করে দিলেই হয়ে যাবে। বাস্তবে তা কখনোই সম্ভব না। এটা কি হবে? বলছে অ্যাভারেজ, এই গড় বেগ মানে কি হবে? গড় বেগ মানে হচ্ছে ওই সময় ওর যে সরণ হয়েছে, অর্থাৎ এ থেকে বি এর যে সরাসরি দূরত্ব বাই টাইম, এইভাবে বার করতে হবে, অন্য কোনোভাবে বললে হবে না। চলো এবার আসে যাক ত্বরণ আর মন্দনের ধারণা। বলছে তো আমরা কিভাবে পরপর জোড়ায় জোড়ায় পার্টগুলো করতে করতে এলাম। অতিক্রান্ত পথের সঙ্গে কি আছে? সরণ, অর্থাৎ ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। তারপরে কি আছে? দ্রুতির সঙ্গে আছে বেগ মানে স্পিড এবং ভেলোসিটি। তারপরে কি আছে? তারপরে এলো ত্বরণ আর মন্দন। মজার ব্যাপার, এর আগে প্রতি জোড়ায় একজনের অভিমুখ ছিল আর একজনের অভিমুখ ছিল না, কিন্তু ত্বরণ বা মন্দন দুজনেরই অভিমুখ আছে, এদের মধ্যে ডিফারেন্সটা খুব কম। বলছে ধরো একটা বাড়ির ছাদ থেকে তুমি একটা ঢিলকে ফেলে দিয়েছো বা উঁচু জায়গা থেকে, তোমার কি মনে হয় ওটা যখন মাটির দিকে নেমে আসে অভিকর্ষের টানে, ওর বেগ ক্রমাগত বাড়তে থাকে না একই থাকে না কমতে থাকে? যদি তোমার ধারণা থাকে ভালো, নাহলে আমরা আস্তে আস্তে পড়তে পড়তে জানতে পারবো ওর বেগ ক্রমাগত বাড়তে থাকে। তো এইভাবে যে সকল গতিশীল বস্তুকণার বেগ ক্রমাগত বাড়তে থাকে, বেগ বৃদ্ধি পরিমাপ করা যায়। কিভাবে পরিমাপ করব? দেখো উদাহরণ হিসেবে বলছি। বলছে একটা গতিশীল বস্তুকণা রয়েছে, যা 10 সেকেন্ডে বেগের মান কি হয়েছে 30 মিটার/সেকেন্ড থেকে বেড়ে হয়ে গেছে 50 মিটার/সেকেন্ড। ও সরল লেখায় যাচ্ছে মানে অভিমুখ পাল্টায় না। তাহলে ও এই বেগ বৃদ্ধি হয়েছে প্রত্যেক সেকেন্ডে কতটা করে, মানে 30 থেকে 50 বেগ, মানে বাড়লো কতটা? 10 সেকেন্ডে বেগ বেড়েছে 20 মিটার/সেকেন্ড। এটা 10 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে মানে বেগ কত বাড়বে? 20/10। এটাকে কি বলে? বেগ বৃদ্ধির হার, রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি। তো এই বেগ বৃদ্ধির হারটাকে কি বলা হচ্ছে? এই বেগ বৃদ্ধির হারটাকেই বলছে ত্বরণ। তাহলে আমরা এখানে সংজ্ঞা দেখে নিই। সময়ের সঙ্গে সঙ্গে বস্তু বা বস্তু কণার বেগের মান বৃদ্ধি পেতে থাকলে তার এই বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। বস্তুর কথাটা এটা ভুল করেই দেওয়া হয়েছে, চেষ্টা করবে এটাকে বস্তু কণা ব্যবহার করতে, ব্যাপারটা ঠিকঠাক হয়। তার মানে কি বলছি, যদি উল্টো কথা বলি, মনে করো 10 সেকেন্ডে ওর বেগের মান 50 থেকে 30-এ নেমে গেছে, তখন কি বলবো? তখন বলবো যে ওর বেগ কমে গেছে। এই কমে যাওয়ার হারটাকে, মানে প্রত্যেক সেকেন্ডে বেগ কতটা কমে কমে যাচ্ছে, এটাকে বলে কি? ডিসিলারেশন বলে। ত্বরণটাকে কি বলেছে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন। আর মন্দনটাকে কি বলেছে? রিটার্ডেশন বা ডিসিলারেশন। তো এটাকে অনেক সময় কি বলে? ঋণাত্মক মন্দন, ঋণাত্মক ত্বরণও বলে। কাকে বলে? মন্দনকে। কারণ সবই এক, শুধু চিহ্নটা পাল্টে যাবে। একটা বিষয় খেয়াল করার, যে কত সময় কতটা বেগ বেড়েছে, এই অনুপাতটাই হচ্ছে ত্বরণ। তাহলে বেগের বৃদ্ধির একক কি? ধরো মিটার/সেকেন্ড, তাহলে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? মিটার/সেকেন্ড, মানে অলরেডি নিচে একটা সেকেন্ড ছিল, মিটার/সেকেন্ড। আবার এই সময়ের জন্য সেকেন্ড, তাহলে মোট সময় একক কটা এলো? দুটো। তার মানে ত্বরণের এককে বা মন্দনের এককে সময়ের একক কবার থাকে? দুবার থাকে, মিটার/সেকেন্ড স্কোয়ার। মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই হলো বেগ আর ত্বরণের ধারণা। তো আমরা একটা ছোট্ট গাণিতিক আকার দেখব, ছোট্ট গাণিতিক আকারের মাধ্যমে আজকে আমাদের এই অংশটা শেষ করব। কি বলা হচ্ছে দেখো, এই দিয়ে নিজেরা ভেবে দেখতে পারো। গাণিতিক আকার না, এটা ধারণা। যদি আমরা গ্রাফও টানতে পারি, দুটো বস্তুকণার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় দেয়া আছে, পদ দেয়া আছে। যখন 0 মিনিট, তখন সবে শুরু করেছে, অতিক্রান্ত পদ নেই। 2 মিনিট পরে কতটা গেছে? 10। তার মানে যদি কেউ জিজ্ঞেস করে এই ইন্টারভ্যালে, এই সময়ের মধ্যে ও দ্রুতি কত, কি করে বলবো? কত পথ অতিক্রম করেছে? 10 বাই সময় কত? 2, তার মানে 5 বেরোলো। হলো। আচ্ছা খেয়াল করে দেখো তো, পরের 2 সেকেন্ডের ক্ষেত্রে, 2 থেকে যখন 4 সেকেন্ড, সেকেন্ড না মিনিট যখন হয়েছে, সেক্ষেত্রেও দ্রুতি কত হচ্ছে? একই থাকছে কি? হ্যাঁ, বেড়েছে কতটা? 20 - 10
আর এদিকে 4 - 2। তার মানে এটা কি বুঝতে পারছি, ওটা সমদ্রুতিতে আছে না অসমদ্রুতিতে আছে, বুঝতেই পারছো। এই অনুপাতটার মান, এর অনুপাতের মান দুটো ক্ষেত্রেই এক হচ্ছে। এখানেও কত হবে, 5 হবে এর ভাগফলটা, 10/2 অর্থাৎ 5। তাহলে এর পরের ক্ষেত্রেও কি তাই হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই দেখো 2 মিনিটে কতটা করে এক্সট্রা পথ যাচ্ছে, 10 মিটার করে। তার মানে এর বেগ কি হবে, প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক 2 মিনিটেই মানে প্রতি মিনিটেই ও একই পথ অতিক্রম করছে, সেই কারণে এটা সমদ্রুতি। কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটা একটু চেক করে দেখি। প্রথমে 1 সেকেন্ডে গেছে কত, 1 মিনিটে গেছে 5 মিটার। পরের 1 মিনিটে কি গেছে, পরের আরো 1 মিনিটে গেছে আরো 5 মিটার, তারপরে তার মানে এটাও সমদ্রুতি। তাহলে এইভাবে আমরা আজকের অংশের মাধ্যমে জানতে পারলাম কি, যে সময় ও বেগ এই সম্পর্কে সময় ও গতি, এই গতি বিষয়ক পরিমাপযোগ্য কয়টা রাশি নিয়ে জানলাম। পরের দিন শুরু করব নিউটনের সূত্র, এবং তারপরে যতটা এগোনো যাবে। বন্ধ করছি আজকে এখানে।